দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলেন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিশ আলম। সবাইকে নিয়ে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে চায় বিএনপি। সরকারের 5 মাস পূর্তিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। অন্য এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের সাথে সম্পর্ক দৃঢ় হলে নিরাপদ থাকবে বাংলাদেশ। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফের গণতন্ত্রে ফিরে বাংলাদেশ। দীর্ঘ সময় পর ব্যালটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পায় জনগণ। তারই ধারাবাহিকতায় 2/3 ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারের 5 মাস পূর্তিতে শনিবার তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে আলোচনা করছে সরকার। মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার দিকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। চীনের সাথে সম্পর্ক দৃঢ় হলে তা বাংলাদেশকে দেবে নিরাপত্তা। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বাণিজ্য যুদ্ধে ঢাকাকে পাশে চায় বেইজিং। গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো যারা আমরা কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়ে আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। আমরা অত্যন্ত নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, চীন বাংলাদেশ নতুন সম্পর্কে রাজনৈতিক ও কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। বলেন, রোহিঙ্গা সংকটেও সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে চীন। মাহবুব রহমান, চ্যানেল 24, ঢাকা। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে প্রবাসী কার্ড, যাতে মিলবে 10 বিশেষ সুবিধা। এ নিয়ে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বলা হয়, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং ডুয়াল কারেন্সির মাধ্যমে ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাই ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য। এদিকে রাজধানীর অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। তেজগাঁও কার্যালয়ে পরিবেশ দূষণ নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন তারেক রহমান। জুলাইয়ের অমর্যাদা মানবে না জামায়াতে ইসলামী। বরিশালে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এই হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বলেন, গণভোটের রায় না মানলে ঢাকায় মহাসমাবেশ করা হবে। বরিশাল ঈদগাহ মাঠে 11 দলের বিভাগীয় মহাসমাবেশ। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গণভোটের রায় বাস্তবায়ন ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন সহ নানা দাবি তুলে ধরেন। এ সময় তিনি বর্তমান সরকার, ছাত্রদল ও যুবদলের সমালোচনা করেন। কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, সাধারণ জনগণের নয়। চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, কৃষক দলের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। সাধারণ মানুষের কোনো কর্মসংস্থান নিশ্চিত হয় নাই। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি বন্ধে সবাই এগিয়ে আসার আহ্বান করেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আমরা 11 দল কেন একসাথে হয়েছি? কারণ আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মাস্তানি বন্ধ হোক, দখলবাজি বন্ধ হোক এবং মানুষ ন্যায় বিচার পাক। ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের অমর্যাদা মানবে না জামায়াত। বলেন, গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে। গণভোট বাস্তবায়ন না হলে ঢাকায় মহাসমাবেশের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন। জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ।
সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সহ 11 দলীয় নেতাকর্মীরা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। বিএনপির এক সময়ের রাজপথ ও সরকার সঙ্গী জামায়াত এখন সংসদের প্রধান বিরোধী দল। দুই অধিবেশনে সরকার ও বিরোধী দলের এমপিদের আলোচনা বাদানুবাদ সংসদে ফিরিয়েছে প্রাণ। যদিও জামায়াতের সংসদ সদস্যদের অনভিজ্ঞতা, বোঝাপড়ার ঘাটতি দেখা গেছে কখনো কখনো। দলটি বলছে নেতিবাচক রাজনীতি পরিহার করতে চায় তারা। তবে আভাস মিলছে সরকার ও বিরোধী দলের মাঝে এক ধরনের ইতিবাচক বোঝাপড়ার। বিস্তারিত রমিজ হোসাইনের রিপোর্টে। তো নোটিশ দিয়েছে প্রায় 30টা, কোনটার উপরে আমি তো জানি না। দৈনিক একটা নোটিশ দিবেন। অভিযোগ পাল্টা অভিযোগের বাইরে জামাতের অনেক সংসদ সদস্যের মধ্যেই সংসদীয় রীতিনীতির ব্যাপারে অনভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন আইনগত জ্ঞানের সীমাবদ্ধতা এবং তথ্যের ঘাটতির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেনি দলটি। এছাড়া কোনো কোনো সংসদ সদস্যের বিভ্রান্তিকর বক্তব্য দলটিকে ফেলেছে বিব্রতকর পরিস্থিতিতে। যারা রাজনীতি করে, উচ্চ আসনে থাকে, তাদের দায়িত্বশীল বক্তব্য রাখাটা জরুরি। এখন জামাতে ইসলামীর মতো একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে এটা তো মানুষের মনে ব্যক্তিটা সম্পর্কে তো খারাপ ধারণা হবেই, অ্যাট দি সেম টাইম দল সম্পর্কেও একটা খারাপ ধারণা তৈরি হবে। জামাত নেতারা বলছেন তারা সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর রাখতে চান নেতিবাচক রাজনীতি পরিহার করে। তাদের দাবি অভিজ্ঞতার ঘাটতি আর স্লিপ অফ টাং থেকে কিছু ভুল হলেও শুধরে নেয়ার চেষ্টা ছিল, আর দেশ ও জনগণের স্বার্থে কার্যকর ভূমিকাও রেখেছেন তারা। মিনিমাম লেভেল ইনকাম ট্যাক্সের সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি, এখন এটা নাই। তারপরে আপনার মুদির দোকানের উপরে যে ট্যাক্স বসানো হয়েছিল, দ্যাটস হ্যাড অলরেডি বিন উইথড্রন। সংসদ নিয়ে আসলে লাভ হতো না, ওইটা টকড আউট হয়ে যেত। কিন্তু এতে আমরা অ্যাচিভ করতে পারছি, আমার কিছু অ্যাচিভ করতে পারিনি। প্রত্যেকেই দেখবেন যে কথা বলে যে আমি আমার জীবনের প্রথম কথা বলছি। তো এই কথা বলছি মানেই হচ্ছে তার কিছুটা সেখানে দুর্বলতা কাজ করে। শয়তানের সাথে মানুষের পার্থক্য এটা, শয়তান ভুল করে, স্বীকার করে না। মানুষের ভুল হয়, সে স্বীকার করে নিলে মানুষ বরং এর মধ্যেই মহত্বের সন্ধান পায়। 71 সালের ভূমিকার জন্য আপনি একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জামাতের অভিযোগ মুক্তিযুদ্ধ ইস্যু নতুন করে সামনে এনে জল ঘোলা করছে সরকারি দল। অতীতের মতো চরিত্র হননের পথ বেছে নিলেও জামাত সর্বোচ্চ সংযম দেখিয়েছে বলে দাবি তাদের। তাদের ব্যবসা ছাড়া কি ছিল জানি না আমরা, যারা এই বক্তব্য দিচ্ছে। এই যে বয়ান তারা দিচ্ছে, বয়ানটা গত 15-17 বছর হাসিনা দিছে। তো সেই বয়ান দিয়ে যদি তারা রাজনীতি করতে চায়, দ্যাটস দেয়ার চয়েস। কিন্তু আমরা চাচ্ছি না যে সংসদকে আজে বাজে কথা বলার জায়গা বানানো আর কি। তীব্র বিরোধিতার বদলে সমঝোতার রাজনীতি সংসদকে কিছুটা স্বস্তি দিলেও একটি শক্তিশালী বিরোধী দলের অভাব গণতন্ত্রের জন্য কতটা সুফল বয়ে আনবে তা নিয়ে সংশয় আছে নানা মহলে। এছাড়া অনভিজ্ঞতা ঘুচিয়ে জামাত কতটা জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে তার উত্তর মিলবে আগামী দিনগুলোর সংসদীয় অধিবেশনে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে রক্তক্ষয়ী দিন 19শে জুলাই আজ। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে এদিন সারা দেশে প্রাণ হারায় সবচেয়ে বেশি 100-রও বেশি মানুষ। অবস্থা সামাল দিতে জারি করা হয় কারফিউ। আন্দোলনকারীদের দেখা মাত্র দেওয়া হয় শুট অ্যাট সাইটের নির্দেশনা। কেমন ছিল সেই দিন জানবো মোহাম্মদ শফিকের রিপোর্টে। 19 জুলাই মীর মুগ্ধের মৃত্যুর পর দিন। আন্দোলনের গতিপথ বেগতিক দেখে আগের দিন ইন্টারনেট বন্ধ করে ক্ষান্ত হয়নি স্বৈরাচার সরকার। এদিন ঢাকাসহ সারা দেশে বাড়ানো হয় দমন নিপীড়নের মাত্রা, আর এতে একদিনে ঝরে যায় 100-র বেশি তাজা প্রাণ। ওই দিন ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, বাড্ডাসহ আরও কয়েকটি এলাকায় হয় তুমুল পাল্টাপাল্টি সংঘর্ষ। গ্রেনেড, গুলি আর মুহুর্মুহু উত্তেজনার মধ্যে রাজধানীতে মৃত্যু হয় অন্তত 44 জনের। সেই মৃত্যুর মিছিলে যোগ হয় যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকার 4 বছরের আহাদ। জানালা দিয়ে আসা বুলেট কেড়ে নেয় 11 বছর বয়সী সামিরের জীবন।
রক্তক্ষয়ী নির্মমতা ছড়িয়ে পড়ে সিলেট, নরসিংদী, মাদারীপুর, নারায়ণগঞ্জ সহ সারা দেশে। সিলেটের বন্দরবাজার এলাকায় সংবাদ সংগ্রহকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। ফরেনসিক রিপোর্টে মেলে শরীরের বিভিন্ন স্থানে ৯৮টি আঘাতের চিহ্ন। কমপ্লিট শাটডাউন সব শ্রেণী পেশার মানুষের আত্মোৎসর্গের এই সময়ে আন্দোলনের প্রতি নিজেদের পূর্ণ সমর্থন দেয় বিএনপি। অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি। অবস্থা সামাল দিতে ১৯ জুলাই রাতে সারা দেশে জারি করা হয় কারফিউ। আন্দোলনকারীদের দেখামাত্র দেয়া হয় গুলির নির্দেশনা। এবং এখানে শুটার সাইটও আছে। মৃত্যুর রেকর্ড গড়া এই দিনের পর বিন্দুমাত্র গতিহীন হয়নি আন্দোলন। উপরন্তু স্বৈরাচারের সেই চোখ রাঙানি উপেক্ষা করে আরও ফুঁসে ওঠে ছাত্র জনতা। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 সেনা নিহত হয়েছে। নিখোঁজ আছে 1 জন আর আহত 4 জন। যুদ্ধ শুরুর পর সরাসরি ইরানি হামলায় এটি প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। 2 সেনা নিহত হওয়ার পর ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর উপকূলীয় সিরিক এলাকার কাছে চালানো হয় এ হামলা। যুক্তরাষ্ট্র হামলা শুরুর কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে তাদের অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত যে কোনো চুক্তিকে মূল্যহীন ও অবৈধ বলেও উল্লেখ করেন মুস্তাবা। অন্যান্য প্রসঙ্গ, কক্সবাজারে স্লুইস গেট ইজারা বা ব্যবস্থাপনা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পেকুয়ায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে একথা জানান তিনি। স্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা তারা সমন্বিতভাবে সেই স্লুইস গেট ব্যবস্থাপনা করবে, যাতে আগের যে ম্যানেজমেন্ট কমিটি বা লিজ প্রথা এগুলো যেন বন্ধ হয়, কারণ তার মাধ্যমে এই স্লুইস গেটগুলো আসলে অপব্যবহার আছে। তারা হয়তো কয়েকজন মানুষ নিজের দেশ ক্ষুদ্র স্বার্থে মাছ ধরার স্বার্থে ভেতরে পানি বেরোতে দেন অথবা লবণাক্ত পানি বেরোয়, এই অনাচারটা বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। প্রকৃতির ভারসাম্য রক্ষা আর উপকূলকে দুর্যোগের ঝুঁকি থেকে বাঁচাতে সুন্দরবনের বিকল্প নেই। কিন্তু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রমজাননগর ব্রিজ সংলগ্ন চরাঞ্চলে সরকারি বনভূমি দখল ও গাছ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে বন ধ্বংস করে জমি দখলের চেষ্টা চলছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের রমজাননগর ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা মিলবে একের পর এক মাছের ঘের। অভিযোগ রয়েছে, এসব এলাকায় খাল খনন করে নোনা পানি ঢুকিয়ে পরিকল্পিতভাবে পাড়ের গাছ শুকিয়ে ফেলা হয়। এরপর গাছ কেটে জায়গা দখল করে খনন করা হয় মাছের ঘের। এভাবে বছরের পর বছর বন উজাড় হলেও দেখার যেন কেউ নেই। আমার জমি অবদায় পড়েছে, ভাঙন গেছে, তাই আমি ওই জমিটা কেটে নিচ্ছি। ধর আমার জমি আছে অবদাতে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক সাইড দিয়ে লাগাচ্ছি এবং অন্য সাইড দিয়ে কিছু অসচেতন মানুষ বা অসাধু মানুষ সেগুলোকে কেটে উজাড় করে দিচ্ছে। নদীর চরটাকে আপনার ভেকু দিয়ে মাটি দিয়ে ক্ষেত তৈরি করে লবণ পানি আটকায়ে গাছগুলোকে মেরে ফেলছে। প্রশাসনের কাছে দাবি, এগুলো বন্ধ করে আমাদের গাছগুলো আবার ফিরিয়ে এনে দেওয়া হোক। এমন এমন গাছ আছে আমাদের চরে যেগুলো এত বড় বড় গাছ, যেগুলো বনের ভিতরেও নাই। স্থানীয় ও পরিবেশবিদরা আশঙ্কা করছেন, এখনই বনায়ন রক্ষায় কঠোর ব্যবস্থা না নিলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। যে গাছগুলো কাটা হয়েছে সেগুলোর বয়স প্রায় 20 থেকে 25 বছর, 30 বছর। এরকম ধরনের গাছ যাতে সামনের দিনে কেউ না কাটে, সুতরাং সেই ধরনের পদক্ষেপ যদি তারা নেয় তাহলে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গাছ কেটে ভূমি দখলের কথা স্বীকার করলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার। জানান, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব ব্যক্তি এখানে ঘেরের সাথে যুক্ত, তারা এই বনকে ক্ষতিগ্রস্ত করে যারা ঘেরি করেছে, ঘের কার্যক্রমকে যারা সামনে নিয়ে গিয়েছে, তারা আসলে অন্যায় করেছে। আমরা এ বিষয়ে সংবেদনশীল। আমরা চাই না বন নষ্ট করে বা বনায়ন চর বনায়নগুলোকে ক্ষতিগ্রস্ত করে ঘের সম্প্রসারণ করা, এটা আমরা কখনোই আশা করি না।
স্থানীয়দের দাবি, রমজাননগর ছাড়াও সুন্দরবন সংলগ্ন আরও কয়েকটি চরাঞ্চলে একই ধরনের দখল চেষ্টা চলছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, যত ট্রল বা অপবাদই দেওয়া হোক না কেন, সঠিক দায়িত্ব থেকে এতটুকু বিচ্যুতি ঘটবে না। নওগাঁয় এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, কিছু পিএইচডিধারী উদ্দেশ্যমূলক সমালোচনা করছেন, তাদের পিএইচডিও খতিয়ে দেখা হবে। এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। আমি আজকালকার দিনে দেখতে পাচ্ছি অনেক গুণীজনে এমন সব মন্তব্য করেন বিভ্রান্তকর, মাঝে মাঝে ভাবতে ইচ্ছে হয় যে আসলে বাংলাদেশে এত বেশি পিএইচডি হয়েছে, সেই পিএইচডি গুলো আমাদের খতিয়ে দেখতে হবে। বৈরী আবহাওয়ায় কাঁচা বাজারে পণ্যের দাম কমছেই না। দামের সেঞ্চুরি হাঁকিয়ে চলেছে বেশ কিছু সবজি। বাড়তি দামের তালিকায় পেঁয়াজ, রসুনও। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। বৈরী আবহাওয়ায় ফসলের ক্ষতির হিসেব এখনও সঠিকভাবে না মিললেও বাজারের দামের গ্রাফটা এখনও ঊর্ধ্বমুখী। কাঁচা সবজির বাজারে দামের আগুন নেভানোর যেন কেউ নেই। একদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষার তীব্রতা, অন্যদিকে সবজির বাড়তি দামে নাজেহাল ক্রেতারা। সেঞ্চুরি হাঁকিয়ে চলেছে কাঁচামরিচ, বেগুন, টমেটো, করলা। দিন যত যাচ্ছে সেঞ্চুরির তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন পণ্য। ন্যূনতম সবজির খরচ 50-এর ঘর ছাড়িয়েছে। যে ভেন্ডি কিনছি আমরা 20 টাকা কেজি, 30 টাকা কেজি, এখন 100 টাকা কেজি। আমাদের অনেক বেটার হওয়া যেতেছে গা। 10 দিন আগে বা 15 দিন আগে বলা যায়, বা এক সপ্তাহ আগে বলা যায় কম ছিল, একটু বাড়তি মনে হচ্ছে আর কি। কাঁচা বাজারের পাশাপাশি ঊর্ধ্বমুখী মুরগি ও ডিমের দামেও। সোনালী মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। একই সাথে ডজন প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে ডিমের দাম। স্থির নেই পেঁয়াজ, রসুনের দামও। এখন মূলত কথা হচ্ছে মাল যা আসে তার চেয়ে বেশি চাহিদা কাস্টমারের, মাল একবারে কম আসতেছে। যেমন যে শসা বিক্রি করছে আমি 40 থেকে 50 টাকা, ওই শসা এখন 180 টাকা কেজি। ঢাকা শহর যারা থাকে এরা বুঝবো না, কারণ এই শসা গাছে পানি হইলে শসা গাছ মরে থাকে। ফসলেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই কারণে দাম অনেক বাড়তি। বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরবরাহ স্বাভাবিক রাখা ও কার্যকর তদারকি সহ সিন্ডিকেট চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।